আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক ছোট একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসে যতটুকু সম্ভব হয় তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের টপিকগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তা আমার হচ্ছে কি কিছুক্ষণ পরে আরো কিছু স্টুডেন্ট জয়েন করবে। ওদের হচ্ছে গিয়ে আজকে শুরুর টপিকটা পড়া হয়ে গেছে, কেন তোমাদের পড়া হয় না এখনো। তো যারা জয়েন করছো এখানে অনেক মানে অনেক পোলা হয় এখনো জয়েন করে নাই, অনেক বাকি। ঠিক আছে, ক্লাসটা করা উচিত ছিল সবার। যাই হোক, এই ক্লাসের রেকর্ড আমি করে রাখতেছি। এবারে যারা হচ্ছে কি ক্লাস করে নাই পরবর্তীতে তাদের কেটে দেওয়া হবে, কিন্তু অনেক পরে দেওয়া হবে, এত তাড়াতাড়ি দিব না আমি। তো আমাদের আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞান ক্লাসটার মধ্যে আমরা আগে আধুনিক পদার্থবিজ্ঞানের শুরুতে আমরা যে জিনিসটা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ডাইমেনশন নিয়ে একটু কথা বলবো। যেমন ধরো হচ্ছে গিয়ে কোয়ান্টাম ফিজিক্স, বা হচ্ছে গিয়ে মনে করো আপেক্ষিকতা। ঠিক আছে, তো বা আপেক্ষিক তত্ত্ব, এগুলো হচ্ছে কি কথা আর কি। এখন আপেক্ষিকতা নিয়ে আছে আমাদের মেইন পড়া আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে। অর্থাৎ কেমন হবে জিনিসটা, ধরো হচ্ছে গিয়ে যেখানে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলতে কে কে বিজ্ঞানী আছে এখানে। বিজ্ঞানী মনে করো যে মাইকেলসন মরলে আছে, তারপর বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও আছে, বিজ্ঞানী আইনস্টাইন আছে, বিজ্ঞানী লরেঞ্জ আছে। তাহলে এই বিজ্ঞানী সবগুলা কে কে বিজ্ঞানীর নাম বললাম আমি তোমাদের, হচ্ছে গিয়ে আহ মাইকেলসন মরলে একটা আছে একজন বিজ্ঞানী, তারপর হচ্ছে গিয়ে তোমাদের বিজ্ঞানী আছে আইনস্টাইন। তারপরে বিজ্ঞানী হচ্ছে গিয়ে গ্যালিলিও আছে। ঠিক আছে, তারপরে তারপর হচ্ছে লরেন্স। ঠিক আছে, তো এই সকল বিজ্ঞানীর সাহায্যে আপেক্ষিকতা নামক একটা টপিক আসছে। টপিক নাম কি বললাম? আপেক্ষিকতা। আপেক্ষিকতা। তো এই আপেক্ষিকতা আসলে কেন আসছে, বা আপেক্ষিকতা মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে কোনো একটা বস্তুর বেগ, ধরো হচ্ছে গিয়ে এক্স নামক একটা বস্তুর বেগ, যাকে আমরা ভি হিসেবে কাউন্ট করি। এখন এই বেগটাকে ওনারা বলতেছে কি প্রায় আলোর বেগের সমান বা প্রায় সমান। কয়েকজন বিজ্ঞানী বলতেছে কি আমাদের আশেপাশে যতগুলা বস্তু আছে তাদের যে বেগটা হয়, এই বেগটাকে শূন্য স্থানে যখন আমরা নিয়ে চলে যাব, তখন ওই বেগটা হয়ে যাবে আলোর বেগের সমান। আবার কয়েকজন বিজ্ঞানী বলতেছে ওই বস্তুটাকে যদি আমি সবাই আশা করে বুঝছো মানে সি আর কি, সি ইজ ইকুয়াল টু কি 3 × 10⁸। ওনারা বলতেছে আর কি যে আমাদের এখানে আশেপাশে যতগুলো বস্তু আছে এগুলোকে যদি আমরা শূন্য মাধ্যমে নিয়ে চলে যাই, তখন তাদের যে বেগ সেটা কি আলোর বেগের, অনেকে বলতেছে সমান হবে, অনেকে বলতেছে সমান হবে না। তো সেই ক্ষেত্রে অনেক মতবাদের পরে একটা জিনিস আসছে, সেই জিনিসটা কি লরেঞ্জের মাধ্যমে আসছে। তো লরেঞ্জ কি বলতেছে, লরেঞ্জ বলতেছে যে কি আমাদের আশেপাশে যতগুলো বস্তু আছে তাদের যদি আমরা শূন্য মাধ্যমে নিয়ে চলে যাই, ওই বস্তুর বেগ ওই বস্তুর বেগ হবে কি আলোর বেগের আলোর বেগের প্রায় সমান একটা বেগ হবে। তো এটা কেমন বেগ, আলোর বেগের প্রায় সমান এই বেগটা কেমন হবে? এই বেগটা দেখতে এরকম হবে, বি সমান সমান মনে করো 0 বা বি সমান সমান বলতে পারি সি এর 80%, সি এর 90%, সি এর হচ্ছে 75%, সি এর 70%, এরকম। তো এগুলা কেমন থাকবে এখানে, এই যে সি ইন্টু 80% মানে কি 0.8। তো এটাকে লেখা যায় এভাবে 0.8 সি। তো দেখবে যে এখানে এই অধ্যায়টার মধ্যে বেগগুলোর মান দেওয়া আছে, এই যে এত সি, 0.8 সি, 0.7 সি, এই রূপ আকারে দেওয়া আছে। ঠিক আছে, কেন দেওয়া আছে? কারণ এখানে যে বস্তুর বেগটা আছে সেই বেগটা হচ্ছে কি আলোর বেগের প্রায় সমান একটা বেগ, যার কারণে বেগটাকে আমরা এই 0.8 সি বা 0.7 সি এইভাবে প্রকাশ করি। ঠিক আছে, তো এই সকল সবকিছুর ক্ষেত্রে আমাদের ছোটখাটো বিষয়ে কিছু জানতে হবে। যেমন হচ্ছে কি আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তো প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা একটু লিখে নেই, সবাই খাতা খুলো, খাতা খুলে প্রথমে এটা হেডলাইন দিয়ে দাও। আমরা আগে কিছু ছোটখাটো বিষয় জানলাম আর কি। তো আমরা আজকে শুরুতে পড়বো হচ্ছে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। যে দৃঢ় বস্তু বা স্থানাঙ্ক, যে দৃঢ় বস্তু বা স্থানাঙ্ক ব্যবস্থা সাপেক্ষে ব্যবস্থার সাপেক্ষে কোন বস্তুর অবস্থা অবস্থান, স্থিতি, গতি নির্ণয় করা যায়
প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো বলে। একটু দ্রুত করতে হবে। প্রসঙ্গ কাঠামো বলে। ক্লাসে লিখেছিলাম বলতে আমার এখানে মোট 3টা ব্যাচের একসাথে ক্লাস হচ্ছে। তো এক এক ব্যাচের হচ্ছে এটা পাই নাই, আরেক ব্যাচ হচ্ছে গিয়ে এটা পাইছে, আরেক ব্যাচ হচ্ছে গিয়ে এটার সাথে আরো কিছু পাইছে। তো সব মিলে হচ্ছে গিয়ে এক এক ব্যাচে এক এক পার। তো আমি যারা পাইছো তারা একটু অপেক্ষা করো, জাস্ট জিনিসটা বুঝো, ঠিক আছে? কারণ ক্লাসটা আমি একটু লং নিব। তো সবকিছুই পাবা তোমরা যারা পাই গেছো আগে, ওগুলা সহকারে সামনে আরো কিছু পাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দ্রুত লিখবো। এখন প্রসঙ্গ কাঠামো কাকে বলে সেটা লিখলাম। এবার প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার। তো দুই প্রকার মধ্যে কি আছে? একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ অজড় প্রসঙ্গ কাঠামো। তো এখানে জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে বা অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে সেটা একটু ভালো করে ক্লিয়ার করে নাও। যে সকল যে সকল অবস্থা বা যে সকল বস্তু নিউটনের সূত্র মেনে চলে, ঠিক আছে? নিউটনের সূত্র মেনে চলে, ঠিক আছে? মানে যে সকল বস্তু বা যে সকল গতি স্থিতি নিউটনের সূত্র মেনে চলে সেটাকে আমরা বলবো যে জড় প্রসঙ্গ কাঠামো। আর যারা অজড় প্রসঙ্গ কাঠামো সেটা হচ্ছে কি, নিউটনের গতি সূত্রগুলো মেনে চলে না, মেনে চলে না, সূত্র মেনে চলে না, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে, তাহলে প্রসঙ্গ কাঠামো এবং জড় প্রসঙ্গ অজড় প্রসঙ্গ এগুলো নিয়ে একটু ছোট্ট একটা জিনিস বুঝো। ধরো হচ্ছে গিয়ে তুমি এবং তোমার ফ্রেন্ড তোমার হচ্ছে ট্রেনের মধ্যে বসে আছো, আর বাহির থেকে তোমাদের আরেকটা বন্ধু তোমাদেরকে দেখতেছে। এখন ধরো তোমরা নিজেরা ট্রেনের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্রিকেট বল নিয়ে বা যে কোনো একটা বল নিয়ে তোমরা ক্যাচ ক্যাচ খেলতেছো। এই মুহূর্তে কি হচ্ছে, বাহির থেকে যে দেখবে সে কিন্তু তোমাদের কিভাবে দেখবে? সে দেখবে তোমরা কিন্তু কি চলতেছো, মানে রানিং অবস্থায় আছো। কিন্তু তোমাদের কাছে কেমন মনে হবে? তোমরা স্থির আছো, তোমরা কিন্তু কোথাও কিন্তু দৌড়াদৌড়ি করতেছো না, তোমরা স্থির আছো। এই যে একজনের সাপেক্ষে একজন গতিশীল বা একজনের সাপেক্ষে একজন স্থির হয়ে আছে, এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? যেমন কি, যেমন আরেকটা এক্সাম্পল দিতে পারি আমরা, সূর্যকে পৃথিবী তার চারদিকে গিয়ে সূর্যকে তার পৃথিবী চারদিকে ঘুরপাক খাচ্ছে, এই জিনিসটাও কিন্তু আমরা বলতে পারতেছি যে কি এক প্রকার প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, যেটা বললাম জড় প্রসঙ্গ কি বললাম, নিউটনের সূত্র মেনে চলে। অজড় কি করে? সূত্রটা মেনে চলে না, এটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো আমি যে বললাম আপেক্ষিকতা, আমরা এখন টপিক ওয়ানে চলে যাব। টপিক ওয়ান, টপিক ওয়ানের মধ্যে আমরা পড়বো হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব। আপেক্ষিকতার তত্ত্ব আমরা এটা শুরু করব টপিক ওয়ানে। তো যারা আপেক্ষিকতার তত্ত্বটা পাও নাই তারা স্টার্ট করতে পারো এখন। আমি তাহলে এগুলো মুছে ফেললাম, ওকে? তাহলে এইখানে একটা প্রমাণ করাবো আমরা। প্রমাণ হচ্ছে মোট 3টার হয়, আমি একটা করাবো কারণ একটাতে অনেক বড় প্রমাণ, ঠিক আছে? একটাই অনেক বড় প্রমাণ, তো প্রমাণটা সবাই ভালো করে বুঝবা, ওকে? তো আপেক্ষিকতা তত্ত্ব কয় ধরনের হয়ে থাকে সেটাও সবাই লিখে ফেলো। এক নম্বর হচ্ছে গিয়ে সময়ের আপেক্ষিকতা। এক নম্বর হচ্ছে সময়ের আপেক্ষিকতা, তোমরা লেখা হইলে রেসপন্স করিও, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে গিয়ে ভরের আপেক্ষিকতা। 3 নম্বর হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তাহলে আমরা মোট আপেক্ষিকতার সূত্র শিখবো 3টা, সময়, ভর, দৈর্ঘ্য। তো আমি সময়ের প্রমাণটা তোমাদের করাই দিব, বাকি যেটা করাবো না কারণ একটাই অনেক বড় প্রমাণ। আর প্রমাণ তো লাগতেছে না, একটা বুঝতে পারলে বাকিগুলোই তুমি ক্লিয়ার বুঝতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তা আমাদের আজকে প্রমাণটা শুরুটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা, ওকে? তো সময়ের আপেক্ষিকতার ক্ষেত্রে আমরা হচ্ছে শুরুতে একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা হচ্ছে মনে করো একটা ট্রেন, তুমি চিন্তা করো এই হচ্ছে একটা ট্রেন, কেমন? এবং ট্রেনের মধ্যে এখানে আমরা একটা ধরো হচ্ছে গিয়ে একটা বিভেদ তল দিলাম এখানে, এখানেও মনে করো একটা বিভেদ তল দিলাম এই পয়েন্টে, 2টা বিভেদ তল। এবং আমরা মনে করো একটা লেজার এখান থেকে এখানে মারতেছি। তো লেজারটা যদি এখান থেকে যায় এদিকে যায়, তাহলে যেহেতু দুইটাই কি একটা সমতল দর্পণ, সেক্ষেত্রে বাড়ি খেয়ে সে আবার ব্যাক করবে এদিকে, ঠিক আছে? আর এই ট্রেনের যে দৈর্ঘ্য বা মনে করো যে এই ট্রেনের যে উচ্চতা সেটা চিন্তা করো হচ্ছে এইচ, হাইট হচ্ছে এইচ। তো এইখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, যে ব্যক্তিটা ট্রেনের মধ্যে আছে, মনে করো এটা এক্স ব্যক্তি,
আর বাইরে তোমার বন্ধু দাঁড়ায় আছে, ওই ব্যক্তির বন্ধু, ওয়াই ব্যক্তি। বর্তমানে এখানে হচ্ছে আমরা কেস ওয়ান করতেছি, সেটা হচ্ছে গিয়ে ট্রেনটা বর্তমানে স্থির, ঠিক আছে, এটা স্থির অবস্থার জন্য করতেছি আমরা। এটা কার জন্য করতেছি? স্থির অবস্থার জন্য। ওকে, এবার আসো, যেটা হচ্ছে গিয়ে আমরা জানি এখানে সবগুলা হিসাব, আরেকটা জিনিস আমরা সবগুলো জানি এখানে হিসাব সবগুলো যা করব সেটা হচ্ছে গিয়ে সমবেগে করব। কোন বেগে? সমবেগে। তো সমবেগের সূত্র সবাই জানি, এস ইকুয়াল টু কি? ভিটি। এই সূত্রের সাহায্যে আমরা কাজ করব। তো এখন যেটা করব হচ্ছে এখন স্থির অবস্থার জন্য আমরা কাজ করতেছি। আমরা স্থির অবস্থার জন্য কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের এস বলতে মানে কি, এখানে যে আসলে এই লেজারটা নিয়ে কাজ করতেছে সেটা নিয়ে আমরা কাউন্ট করব। তো এই ব্যক্তি লেজারটাই কি দেখতেছে? উপরের নিচে নামতেছে, এটা দেখতেছে না? মানে এই ব্যক্তির সাপেক্ষে লেজারটা কেমন হচ্ছে? উপরের নিচে এভাবেই আছে। তাহলে এই ব্যক্তির জন্য কি সেটা ভিন্ন হবে? উত্তর হচ্ছে না। এর জন্য সেম জিনিস হবে, উপরের নিচে করতেছে। কেন? কারণ আমার বর্তমানে কি ট্রেনটা কি অবস্থায় আছে? স্থির, মানে স্টিল দাঁড়ায় আছে, গতিশীল না, কিন্তু স্টিল দাঁড়ায় আছে। তার মানে কি, তার জন্য লেজারটা যেভাবে আপ এন্ড ডাউন করতেছে, এই ওয়াই ব্যক্তির জন্য কিন্তু লেজারটা আপ এন্ড ডাউনই করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে শুধু আমাদের কি একবার উপরে যাচ্ছে এমন না, উপর থেকে কিন্তু আবার নিচেও আসছে। তো সেখানে যে ডিস্টেন্স বা উচ্চতাটা পাচ্ছি সেটা কি শুধু কি এইচ লিখবো? না, কি লিখবো আমরা এখানে? 2h। কেন 2h? আশা করি বুঝতে পারছি, কারণ লেজারটা একবার উপরে যাচ্ছে একবার নিচে আসতেছে, এই জন্য 2h। আর বি বলতে মানে কি, এখানে যেহেতু বি বেগ, বেগটা কি করতেছে, আমরা আলোর বেগের জন্য কাজ করতেছি। আমি অলরেডি তোমাদের শুরুতেই বলছি যে আমাদের এখানে বেগগুলা কি আলোর বেগের সাথে তুলনা করে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বেগটাকে আমরা নাম দেবো কি শুধু সি। আর টি যেহেতু এখানে টি বসাই দিছি, বা টি নট দিব এখানে আমরা, টি এর জায়গায় কি দিছি? টি নট। টি নট দেওয়ার রিজন কি? কারণ এটা স্থির, স্থির থাকলে নট বসবে। তাহলে এটা এখন থেকে শিওর, মানে সবাই মাথায় রাখবা, স্থির মানেই নট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইচ সমান সমান সিটি নট ডিভাইড বাই 2, এটা লিখতে পারি। তোমরা কি এই 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত সবাই বুঝছো? এই পর্যন্ত সবার ক্লিয়ার তো? জি ভাইয়া। কারো প্রশ্ন জি স্যার। থাকলে বলতে পারো, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এর মধ্যে। জি ভাইয়া বুঝছি। ওকে, ডান। তাহলে আমরা লিখে ফেলাই দ্রুত সবাই। আমি আবার চিত্রটা আঁকছি, এই যে সেম জিনিসটা আমি এখানে আঁকছি আবার। তো এখানে হচ্ছে আমাদের ট্রেনটা এখন গতিশীল হয়ে গেছে। তো জিনিসটা আগের মধ্যে আছে, এখানে আমাদের দুইটা হচ্ছে কি দর্পণ ছিল, একটা সমতল, এখানে একটা সমতল, এখানে একটা সমতল। ওই আগের হিসাবটাই থাকলো, এখানেও একই জিনিস, সমতল সমতল, ঠিক আছে? এখন এই যে এক্স ব্যক্তিটা ছিল যেটা ট্রেনের মধ্যে ছিল, সে কিন্তু ওই লেজারটাকে কিন্তু আগের মতোই দেখতেছে। কেমন দেখতেছে? সে যেহেতু ট্রেনের ভিতরে আছে, লেজারটা সে দেখবে কি আপ এন্ড ডাউনই করতেছে। কারণ তারা তো একজন সাপেক্ষে আরেকজন গতিশীল না, তাই না? গতিশীল তো হয় নাই, ট্রেনের মধ্যে যেহেতু আছে তাহলে গতিশীল মনে হচ্ছে না তাদের কাছে। কিন্তু যে বাইরে আছে তার কাছে কেমন মনে হবে? তার কাছে মনে হবে এরকম, আমাদের লেজারটা এদিক ওদিক না গিয়ে লেজারটা এখান থেকে এভাবে হয়ে এরকম আসতেছে, মানে এভাবে করে একটা শেপ আসতেছে, ঠিক আছে কিনা? এভাবে করে একটা শেপ আসতেছে। এখন আমি তো হয়তো মোবাইল দেখাতে পারবো না, কিন্তু দেখো, আমি যদি কলমটাকে উপর দিকে মারি, মানে এইভাবে থেকে আমি যদি সামনের দিকে উপরের দিকে মারি, এটা এইভাবে করে আমার হাতে গিয়ে আবার পড়বে। কিন্তু তোমরা কেমন দেখবে? কলমটা কিন্তু এভাবে উড়ে আসছে। তোমরা দেখবে কি এভাবে উড়ে এভাবে আসছে, কিন্তু আমি দেখবো কি এটা এভাবে থেকে এভাবে আসছে, ঠিক আছে কিনা? তাহলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখতেছি কি উপর থেকে নিচে পড়তেছে, কিন্তু তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কি দেখবা? এটা এভাবে করে উড়ে আমার হাতে কি পড়ছে। তো এইভাবে সেম জিনিস বাহিরের ব্যক্তির কাছে লেজারটা কেমন লাগবে? এভাবে থেকে এভাবে পড়তেছে, এটা এমন লাগবে, ঠিক আছে কিনা? তাহলে তার কাছে লাগবে সে এই পয়েন্ট থেকে এভাবে হয়ে এইভাবে করে লেজারটা আসতেছে। তো আমি জিনিসটাকে যদি একটা ত্রিভুজের সাথে তুলনা করে ফেলাই, তা আরো বেশি বেটার হবে। দেখো, আমরা এখানে একটা দাগ টানলাম, তো এখানে নামকরণ করি, এটা এ পয়েন্ট, এটাকে বি পয়েন্ট দিলাম, এটাকে দিলাম সি পয়েন্ট, এটাকে দিলাম ডি পয়েন্ট। এবং এ থেকে সি তে যাওয়ার জন্য তার যে টোটাল ডিস্টেন্স, এটাকে আমি বলতে পারি ভিটি, ঠিক আছে? এটাকে বলতে পারি কি বিটি, মানে এসি সমান লিখতে পারি বিটি। তাহলে দেখো তো সবাই, এ থেকে সি তে যদি বিটির পরিমাণ দূরত্ব লাগে, তাহলে এ থেকে বি তে যেতে কি তার অর্ধেক লাগবে না? ভালো করে দেখো, কিন্তু এ থেকে সি তে যেতে টোটাল জিনিসটা যাইতে যদি ভিটি লাগে, এ থেকে ভি তে যাওয়ার জন্য তাহলে অর্ধেক লাগতেছে, মানে কি ভিটি বাই 2। যেহেতু এটা আলোর বেগের সাথে তুলনা করতেছি আমরা, এই জন্য কি হবে? সিটি বাই 2 হয়ে যাবে। আর এটা তো আগে থেকে ছিল এইচ ছিল, এই বিডিটা তো এইচ ছিল। তাহলে এখান থেকে আমি একটু হালকা করে নামকরণ করে দিই। এখানে এবি মানে হচ্ছে সিটি বাই 2, তারপর এখানে এসি এটা মানে হচ্ছে গিয়ে ভিটি, এখানে ভিডি এটা মানে হচ্ছে গিয়ে
এইচ। ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন তাহলে আমরা যদি ত্রিভুজ নেই, কোন ত্রিভুজটা নিব? ত্রিভুজ এবিডি নেই। এবিডি, আমরা এই ত্রিভুজটা নিলাম। কেউ না বুঝলে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো ত্রিভুজ এবিডি এর যদি হিসাবটা আমরা করি, তাহলে এখান থেকে বলতে পারি পিথাগোরাসের সাহায্যে এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, তাহলে এবি স্কোয়ার মানে কি আমরা বলতে পারি সিটি বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি বলতে আমরা কি বুঝতেছি দেখো তো, এডি এটা মানে কি বিটির অর্ধেক না, তাহলে বিটি বাই টু হোল স্কোয়ার প্লাস বিডি মানে কি এইচ, তাহলে এইচ স্কোয়ার। ওকে, এবার তাহলে দেখো এটা গেলে কি হবে, সি স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর ইজ ইকুয়াল টু এখানে হবে বি স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর প্লাস এইচ ফোর প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে এইচ স্কোয়ারটাকে আমরা এক সাইডে নিয়ে আসলাম, মানে একসাথে রাখলাম, এক সাইডে রেখে ওই বি স্কোয়ার টি স্কোয়ারটাকে আমি ওই পাশে নিয়ে আসবো, মানে এইভাবে হবে সি স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর মাইনাস বি স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর, এটাকে এভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা রসাগু করলে বলতে পারি নিচে ফোর, উপরে আসবে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি স্কোয়ার। স্যার স্পষ্ট দেখা যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে না? জি কেন ভাইয়া একটু স্যার প্রবলেম দিচ্ছে, দেখা যায় না স্পষ্ট। আপনার নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। হয়তো নেটের সমস্যা যাচ্ছে, কি ঝাপসা আসতেছে নাকি? জি একটু গোলা। হ্যাঁ, গোলা এটা দেখা যায়। নেটের সমস্যা, কারণ আর কিছুই না। আমার আর বাকিদের ঠিক আছে কিনা? না স্যার আমাদের এখানে ভাই আপনার নেটে প্রবলেম। এখন দেখা যায় নাকি এখনো সমস্যা হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে, একটু একটু আবার নষ্ট হয়ে যাচ্ছে। নেটের প্রবলেম করতেছে। তাহলে আমাদের এখানে লসাগু করার পর এরকম চেহারা আসছে, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে টি স্কোয়ার, তাহলে লেখা যাচ্ছে কমন যেহেতু টি স্কোয়ার যাচ্ছে তাহলে লেখা যাবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে ফোর লেখা যাচ্ছে। এখন আমরা এই ফোরটাকে এদিকে নিয়ে আসলে তাহলে হয়ে যাবে ফোর এইচ স্কোয়ার, ফোর এইচ। ভাইয়া স্কোয়ার দেন নাই দুই হ্যাঁ জায়গায়, ওই হ্যাঁ, দেখেন স্কোয়ার দেন নাই, কোন জায়গায় এইচ স্কোয়ার? স্কোয়ার আচ্ছা আচ্ছা, ওটা যাচ্ছে, সেকেন্ড লাইন। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দেখো তাহলে এখান থেকে টি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসতেছে। তো এই লাইনের পর লাইন লিখতে পারি আমরা এখান থেকে যে টি স্কোয়ার সমান সমান ফোর এইচ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে টি স্কোয়ারটা আপাতত রাখি, এখানে ফোর এইচ স্কোয়ার, আমরা একটাকে পড়ছিলাম না সবাই, এইচ এইচ সমান কি ছিল, একটাকে পড়ছিলাম এইচ সমান কি ছিল, এইচ সমান ছিল হচ্ছে কি তোমাদের সিটি নট বাই সি নট বাই টু। টু, এটা ছিল রাইট। এখন আমরা যেটা করব এখানে যদি সবটা বসাই দিই একবারে, তাহলে ফোর সিটি নট ডিভাইড বাই টু, এটা এভাবে বসাই দিলাম, আর নিচে আসতেছে যেটা ছিল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বসে গেছে কেমন? ওকে ওকে, তাহলে সবাই আগে এতটুকু বুঝছো কিনা আমাকে ক্লিয়ার করো। জি স্যার বুঝছি। ওকে, তাহলে এখানে আমাদের তো এইচ স্কোয়ার না, তাহলে একটা জিনিস আমি এখানে একটা জিনিস ঠিক করে দিই, এখানে যেহেতু এইচ স্কোয়ার তাহলে এখানে বসবে সিটি নট বাই টু হোল স্কোয়ার বসবে, স্কোয়ারটা তো খেয়াল করি না আমরা, এই যে এইচ স্কোয়ার না, তো এইচ মানে তো সিটি নট বাই টু, আর যেহেতু এইচ স্কোয়ার এর জন্য সিটি নট বাই টু হোল স্কোয়ার। তো এবার এই পাশে আসি আমরা, এই পাশে একটু খেয়াল করো সবাই। তো এবারে আমরা যদি খেয়াল করি এখানে আমরা যে টি স্কোয়ার সমান সমান ক্যালকুলেশন করে এখানে পাই ফোর ইন্টু সি স্কোয়ার টি নট স্কোয়ার ডিভাইড বাই ফোর, আর নিচে আসতেছে সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এখান থেকে টি স্কোয়ার সমান লিখতে পারি, দেখো এই ফোর এবং এই ফোর কাটাকাটি হয়ে যাচ্ছে। তা আমি এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে উপরে এবং নিচে সি স্কোয়ার দিয়ে ভাগ করবো, উপরে এবং নিচে সি স্কোয়ার দিয়ে ভাগ করবো। আমি যদি উপরে সি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি আসতেছে টি নট স্কোয়ার, আর নিচে আসতেছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এমন আসতেছে। তা আমি এখন পুরোটাকে যদি রুট করে দেই, এই যে স্কোয়ারটাকে এখানে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে না, তাহলে কেমন হয় দেখতে, টি সমান সমান টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার তোমরা বলো তোমাকে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, এই বক্সটা কেমনে আসছে বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি আচ্ছা, স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এই বক্সটা কেমনে আসছে বুঝো নাই, এমন কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। পর্যবেক্ষিত সময়, এটা টি নট, আর টি হচ্ছে ঘটনা যেখানে ঘটে
তা যে পর্যবেক্ষণ করে তার সমান। অর্থাৎ জিনিসটা ক্লিয়ার করে দিই আমি। টি নটটা হচ্ছে ধরো যেখানে ঘটনাটা ঘটছে সেখানে উপস্থিত যে থাকবে তার পর্যবেক্ষিত সময়, সেটা হচ্ছে টি নট। আর যে মনে করো ওখানে উপস্থিত ছিল না, সে অন্য জায়গায় উপস্থিত ছিল, তো সে ওখান থেকে একটা কি নিজে থেকে একটা চিন্তা করে একটা সময় বলছে, সেটা হচ্ছে আমাদের টি। ঠিক আছে। এখন স্বাভাবিকভাবে টি নট মানে স্থিরের জন্য বোঝাচ্ছে, আর টি মানে গতিশীলের জন্য বোঝাচ্ছে। এটা কিন্তু আসলে ঠিক আছে, বাট এটা কিন্তু প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে না। প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমাকে এই দুই জিনিস বুঝতে হবে, টি নট কি টি কি বুঝতে হবে। তাহলে আমি আরেকটু এক্সাম্পল দিয়ে এগুলো বুঝাই তোমাদেরকে। যেমন টি নটটা কি বললাম, কি ঘটনা যেখানে ঘটবে তার দ্বারা পর্যবেক্ষিত সময়। আর টি কি ঘটনা ঘটছে কিন্তু ওই ব্যক্তি সেখানে ছিল না, কিন্তু সে পর্যবেক্ষণ করে বলছে যে এখানে এমন সময় ঘটনাটা ঘটছে, তাহলে সেটা হচ্ছে কি টি। ফর এক্সাম্পল মনে করো হচ্ছে গিয়ে এটা পৃথিবী। তো এই পৃথিবীর মধ্যে মনে করো হচ্ছে গিয়ে একজন, ধরলাম হচ্ছে সেটা একজন ব্যক্তি এখানে ছিল। ধরো আর কি আমাদের হচ্ছে কি এখানে চিন্তা করা যায় কাকে, এটা মনে করো যে আহ ভাই রাজনৈতিক কথা না বলে, আমি ক্লাসে একদম বলছিলাম ওদের, এটা ভিডিও করে পড়ানো ছাড় দিবে। আচ্ছা এবার দেখো, এখানে মনে করো যে একজন ব্যক্তি আছে, ব্যক্তিরা মনে করো এক্স ব্যক্তি। সে মনে করো যে এখানে আহ একটা বোম সেট করে সে হচ্ছে গিয়ে আকাশে উড়ে চলে গেছে। ঠিক আছে কিনা? ঠিক আছে, এক্স ব্যক্তি। তো এখানে এবারে কার জন্য সে বোমটা লাগাইছে, এই ওয়াই ব্যক্তির জন্য লাগাইছে। ওয়াই ব্যক্তি পরে এখানে আসছে। তো পরে কি হয়েছে, একটা সময় গিয়ে এই যে বোমটা লাগাইছে এখানে, এই বোমটা ফেটে গেছে। বোমটা ফেটে যাওয়ায় এখন মনে করো যে ভাগ্যবশত সে বেঁচে গেছে এখানে। তো তাকে বলা হয়েছে আপনার এখানে যে বোমটা ফুটছে কখন ফুটছে বোমটা। সাংবাদিক এসে জিজ্ঞাসা করতেছে ওনাকে যে আপনার এখানে যে বোমটা ফুটছে সেটা কখন ফুটছে। উনি বলতেছে বোমটা ফুটছে সকাল 10টায়। কিন্তু ওই যে যেটা উড়ে চলে গেছে, সে ওখান থেকে খুব স্মুথলি দেখছে, সে কিন্তু ঘটনাস্থলে ছিল না, সে স্মুথলি দেখছে হ্যাঁ বোমটা ফুটছে 10টা 10-এ না, এই 10টা 10-এ গিয়ে ফুটছে। ঠিক আছে কিনা? তাহলে খেয়াল করো সবাই, যেখানে ঘটনা ঘটছে সেখানে যে ব্যক্তিরা উপস্থিত ছিল তাকে যখন বলা হয়েছে সময় কত, মানে কোন কয়টা বাজে বোমটা ফুটছে, সে বলছে 10টায়। আর যে ছিল না ঘটনাস্থলে, সে অন্য জায়গায় ছিল, সে ওখান থেকে পর্যবেক্ষণ করে বলছে কি 10টা 10-এ। তাহলে এখানে ঘটনাস্থলে যে ছিল তার সময়টাকে আমরা কি বলছিলাম, টি নট। আর যে পর্যবেক্ষিত করে বা পর্যবেক্ষণ করে বলছে সময়, তাকে আমরা কি বলবো, টি। ঠিক আছে, এখনো মোটামুটি অনেকেই হয়তো ক্লিয়ার হবা না থাকবা। আরেকটু বুঝাই বলি আমি। মনে করো হচ্ছে গিয়ে বাপ্পারাজ এবং সাকিব খান মনে করো। ঠিক আছে, বাপ্পারাজ এবং সাকিব খান। আমরা একটু এদিকে আসি। বাপ্পারাজ আর মনে করো সাকিব খান। ঠিক আছে নি, ধরো আর কি সাকিব খান। তো বাপ্পারাজরে মনে করো যে তার গার্লফ্রেন্ডে, তার জিএফ এ মনে করছে ধোকা দিয়ে চলে গেছে। ঠিক আছে কিনা? তো এখন সে খুব দুঃখে আছে, তার হৃদয় ভেঙে গেছে একবার, খুব দুঃখে আছে। এই সময় সাকিব খান সে বলতেছে যে বন্ধু মনে কষ্ট নিস না, মন খারাপ করিস না, তোর কষ্টটা আমি বুঝতেছি যে তোর ওপর দিয়ে কি যাচ্ছে। তো বাপ্পারাজ বলতেছে কি, যার কষ্ট একমাত্র সেই বুঝবে, তুই বুঝবি না। যার কষ্ট সেই বুঝবে, তুই বুঝবি না আমার কষ্ট। তো এখন এখানে কি হইলো, মানে আমার এখানে তাহলে বাপ্পারাজের এখানে কার মনের সাথে আসলে ঘটনা ঘটছে? বাপ্পারাজের মনের সাথে ঘটনা ঘটছে না। তো বাপ্পারাজের মনের সাথে যে ঘটনা সেটা হচ্ছে কি টি নট। তা ঘটনাটা কে ফিল করতে যাচ্ছে, বাপ্পারাজের মনের যে মানে ঘটনাটা সে কে ফিল করতে যাচ্ছে, সাকিব খানের মনে ফিল করতে যাচ্ছে। তা সাকিব খানের মন হচ্ছে কি টি, কারণ সে তো জানে না তার মনের মধ্যে কি হয়েছে। তাই ঘটনা ঘটছে কার সাথে, বাপ্পারাজের মনের সাথে। তো বাপ্পারাজের মনের সময়টা হচ্ছে টি নট, আর যেটা পর্যবেক্ষণ করতেছে সাকিব খান সেটা হয়ে গেছে কি টি। তো এটা হচ্ছে যে ছোটখাটো একটা মানে কথা বললাম আর কি বুঝার স্বার্থে, কিন্তু আসলে এমন না। আমরা আসলে যেটা নিয়ে আমি মানে বুঝাতে চাচ্ছি, তোমরা এতটুকু যা বুঝছো এখন যা বুঝালাম তা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমাদের পরীক্ষার প্রশ্নে আসে সেটা হচ্ছে গিয়ে মহাকাশ এবং পৃথিবী। তো এটা মনে করো আর্থ, এটা মনে করো মুন, চাঁদ, মহাকাশ আর কি। ঠিক আছে। তো মহাকাশ এবং পৃথিবীর মধ্যে একজন মানুষ বা একজন মহাকাশচারী, চিন্তা করো একজন মহাকাশচারী যার বয়স মনে করো 40। তো 40 বছর থাকা অবস্থায় সে মহাকাশে রওনা দিছে। ঠিক আছে কিনা? যখন তার 40 বছর বয়স ছিল তখন সে মহাকাশে গেছে। তো মহাকাশে গিয়ে সে মনে করো মহাকাশে 10 বছর ছিল। সে মহাকাশে গিয়ে মহাকাশে কয় বছর ছিল, 10 বছর ছিল। পরে আবার ব্যাক করছে। তো ব্যাক করার পরে পৃথিবীবাসী যারা ছিল, পৃথিবীবাসী বলতেছে তুমি 10 বছর থাকো নাই, তুমি ওখানে ছিলা 15 বছর। কয় বছর ছিলা? 15 বছর ছিলা। এটা কে বলতেছে? পৃথিবীবাসী বলতেছে।
কিন্তু সে ওখান থেকে সে নিজেই বলতেছে আমি 10 বছর থেকে পৃথিবীতে আসছি। তাহলে এখন দেখো ঘটনা ঘটছে কোন জায়গাতে? ঘটনা ঘটছে মহাকাশে। কোথায়? ঘটনা ঘটছে মহাকাশে। তো মহাকাশে কি পৃথিবীবাসী গেছে নাকি মহাকাশচারী গেছে? মহাকাশচারী গেছিল। তো মহাকাশচারী নিজেই বলছে 10 বছর বয়সে ওইখানে ছিল, কিন্তু পৃথিবীবাসী কি বলতেছে না 10 বছর না, তুমি 15 বছর ছিলা। তাহলে আমি বলছি একটু আগে ঘটনা যেখানে ঘটবে সেটা কি? সেটা হচ্ছে টি নট। তাহলে এটা হচ্ছে আমাদের টি নট, আর যেটা পর্যবেক্ষণ করে বলতেছে পৃথিবীবাসী সেটা কি হয়ে যাবে? টি। আশা করি আমরা বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছো টি নট এবং টি এর হিসাবটা? জি স্যার। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা টি কি টি নট কি তাহলে ক্লিয়ার থাকবো যে ঘটনা যেখানে ঘটবে সেটাই টি নট, আর ঘটনা যে পর্যবেক্ষণ করতেছে সেটা হবে টি। ঠিক আছে, তো আসো আমরা একটা প্রশ্ন দেখি এটার জন্য। আমরা এরপরে অন্য টপিকে যাব, যে আমাদের টি এর মানটা সবসময় টি নট থেকে বড় হবে, এটা ফিক্সড। টি এর মানটা টি নট থেকে সবসময় বড় হবে। যদি কোনো কারণে মনে হচ্ছে আমার অঙ্কটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, এটা যদি তুমি যাচাই করতে চাও তাহলে তুমি এটা জিনিস খেয়াল করবা যে টির মানটা সবসময় টি নট থেকে বড় হবে। তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমার অঙ্ক ভুল হয়েছে নাকি অঙ্ক আমার সঠিক হয়েছে। কথা ক্লিয়ার আশা করি। চলো আমরা একটা ম্যাথ সলভ করি। প্রশ্ন হচ্ছে কি, একজন মহাশূন্যচারী একজন মহাশূন্যচারী 25 বছর মহাকাশচারী মহাকাশে গেছে। কখন গেছে? যখন তার 25 বছর বয়স ছিল তখন গেছে। তো পৃথিবীর হিসাব মতে ওনারা বলতেছে, পৃথিবীর হিসাব মতে কি বলতেছে 30 বছর পরে ফিরে আসছে। ঠিক আছে, মানে 30 বছর মহাকাশে থেকে তাই ফিরে আসছে। তো এখন তাহলে পৃথিবীর হিসাব মতে আমরা তার বয়স কত বলতে পারি? পৃথিবীর হিসাব মতে তার বয়স আমরা বলতে পারি না যে ধরো T1 ধরলাম, 25 + 30 মানে কত? 55 বছর। এটা পৃথিবীর হিসাব মতে, এটা পৃথিবীর হিসাব মতে। এখন আমার কথা হচ্ছে আমরা ফার্স্টে যে জিনিসটা ধরতে যাচ্ছি সেটা হচ্ছে টি নট কত এবং টি কত, এই জিনিসটা আমাকে আগে ধরতে হবে। তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, ঘটনা ঘটছে কোথায়? মহাকাশে। ঘটনা ঘটছে এখানে কোথায়? মহাকাশে। তাহলে মহাকাশে কে গেছিল? মহাকাশচারী গেছিল। আচ্ছা মহাকাশচারী কি একবার বলছে আমি ওইখানে এত বছর ছিলাম? এটা কি সে একবার বলছে? সে কিন্তু একবার বলে নাই প্রশ্নে। সে বলে নাই যে আমি ওইখানে এত বছর ছিলাম, এটা বলে নাই। তো এই ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস তাহলে মানে অজানা রয়ে গেল। কি অজানা রয়ে গেল? আমার কাছে টি নটটা অজানা রয়ে গেল, কারণ আমি জানি না যে সেখানে উনি কত কত বছর ছিলেন, এটা উনি বলে নাই। এই জন্য আমরা কি বলতে পারবো না টি নট কত। কিন্তু টি প্রশ্নে দেওয়া আছে। টি মানে কি? টি মানে কি? পৃথিবীর হিসাব মতে। তার মানে কি হবে? 30। ঠিক আছে কিনা? 30 ইয়ার, এটা পৃথিবীর হিসাব মতে। টি দেওয়া আছে। আর আরেকটা কি বি দেওয়া আছে, 1.8 10⁻⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে না? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ম্যাথটা আমরা একটু এই সাইডে ট্রাই করি, যেহেতু ওই সাইডে তোমাদের আলো সমস্যা হচ্ছে। এখন দেখো আমাদের সূত্র মোতাবেক আমরা বলতে পারি যে টি সমান সমান টি নট √1 - b²/c², কেমন? তারপর এখান থেকে আমার লাগবে কি? লাগবে আমার টি নট। তো টি নটকে আমি যদি আলাদা করি তাহলে লেখা যাবে টি ইন্টু √1 - b²/c²। তো এটাকে আমি এভাবে লিখতে পারি v/c²। তো এখন টি মানে কত? 30 √1 - b/c। বি হচ্ছে 1.8 10⁸ আর সি হচ্ছে 3 10⁸, আর এটা হয়ে যাবে কি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি হিসাব করে দেখি আমাদের আসবে বয়সটা আসবে হচ্ছে গিয়ে টি নটের মানটা আসবে হচ্ছে 24 ইয়ার। ঠিক আছে, তাহলে এখন তোমরা দেখো ওই যে মহাকাশচারী ছিল সে তো বলে নাই সে ওখানে কত বছর ছিল, কিন্তু আমরা বের করে ফেলছি সে ওখানে ছিল কত বছর? 24 বছর। তাহলে এখন তার এক্সাক্ট বয়স কত হবে তোমরাই বলো? বয়স তাহলে কত হবে তার? গেছিল 25 বছর বয়সে, তাহলে সে ওখানে ছিল 24 বছর। তাহলে তার বয়স কত হচ্ছে এখন মোট তার আলটিমেটলি বয়স কত হচ্ছে? 49 বছর। এটা হচ্ছে তার আনসার। এটা আমি এক্সট্রা বের করছি খালি তোমাদের দেখানোর জন্য যে আসলে পৃথিবীর হিসাব যদি প্রশ্ন বলতো পৃথিবীর হিসাব মতে এবং মহাকাশচারীর হিসাব মতে তার বয়স কেমন ছিল বা কত পার্থক্য ছিল, যদি এই প্রশ্ন করতো তখন তো পার্থক্য দেখাই দেয়। মানে আবার এটা লাগতেছে না, জাস্ট দেখাই যে প্রপারলি লিখছো সে অবশ্যই গ্রুপে আপডেট দিয়ে দিবা। তো ভরার জন্য কি হবে? m = m0 √1 - b²/c²। দেখো আগেরটাই। আর 3 নম্বর হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের আপেক্ষিকতা।
এটা হবে হচ্ছে কি এল ইজ ইকাল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই একটা ভিন্ন হয়েছে। এখন দেখো এখানে আমরা একটা বলছিলাম না টি গ্রেটার দেন টি নট, এখানেও কিন্তু এম গ্রেটার দেন এম নট। এখানে একটু ব্যতিক্রম, এখানে হচ্ছে কি এল নট গ্রেটার দেন এল হয়ে যাবে, এটা এখানে উল্টো হবে, এখানে হয়ে যাবে উল্টা। এখন দেখো ভালো করে ভালো করে বুঝিনি আমরা, এখানে এমটা হচ্ছে গতিশীল ভর, এটা মাথায় রাখবো সবাই, এটা হয়ে যাবে গতিশীল ভর, আর এমটা হয়ে যাবে নিশ্চল ভর। এদিকে হচ্ছে আবার এলটা হচ্ছে তোমাদের এখানে চলমান চলমান দৈর্ঘ্য, আর এখানে এল নটটা হচ্ছে গিয়ে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। এটা লিখে নাও সবাই, হবে এটাও আসতে পারে। তো আমরা একটা বুঝি, আর যেহেতু ভর দিয়ে আমি লিখলাম, ভরটাই বেশি আসে পরীক্ষায়। সবার এগুলো তাহলে লিখে শেষ, এগুলা লিখে শেষ। জি স্যার, উপরগুলো লেখা শেষ। জি স্যার। ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে এই প্রশ্নটা আমরা একটু বুঝি, পরীক্ষায় কিন্তু অনেকবার এই প্রশ্নটা আসছে। তো বলছে কি কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হয় বা আলোর বেগে চলে, তাহলে আসলে ভর কেমন হবে। বিজ্ঞানী তো বলছেন যে আলোর বেগের সমান, অনেক বিজ্ঞানী বলছে না যে আলোর বেগের সমান, আমি যদি কোনো একটা বস্তুকে শূন্য মাধ্যমে নিয়ে চলে যাই, সেখানে ওই বস্তুর বেগ আলোর বেগের সমান বেগে চলবে, এই কথাটা ওনারা বলতেছে। এটা আসলে কি সঠিক কিনা এটার জন্য আমরা একটু দেখবো। আমরা এখন তাহলে বলতে পারি যে ভি সমান তাহলে সি, বস্তুর বেগ আলোর বেগের সমান, বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এখন যদি একটু খেয়াল করি, আমরা সূত্র জানি সবাই যে এম ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার কি হবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে এম নটের জায়গায় এম নট বসে গেছে, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমি বলেছি বি মানে কি সি এর সমান, তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে গেছে এখানে। এখন তাহলে দেখো তোমরা যে এম নট রুট ওভার 1 মাইনাস 1 হয়ে গেছে না, তাহলে হিসাব করতে গেলে তো এখান থেকে বলতে পারি যে এম সমান সমান এম নট ডিভাইডেড বাই 0। তো কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়, কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে বলতে পারি এখানে আমাদের এটা হয়ে যাবে অসীম। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের সমান বেগে চলে, তাহলে তার ভর কি হয়ে যাবে বলতে পারি আমরা অসীম হয়ে চলবে, বা তার ভর হয়ে যাবে অসীম। ঠিক আছে, তার ভর হয়ে যাবে অসীম, এবং তার সময় হয়ে যাবে অসীম, এবং তার দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, তো এই তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এগুলো মাথায় রাখো। ভরটা তো আমি দেখাই দিচ্ছি কেমনে করছি, সময়টাও একই হবে। দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে এল শূন্য কেমনে আসছে, ওই যে আমরা সূত্র তো দেখছি এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার কি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এমন ছিল তাই না। তা এখন এখানে এই যে বি জায়গা দিয়ে সি চলে আসে, তাহলে এটা কি শূন্য চলে আসে না পুরোটা, এটা শূন্য হলে এটা তো শূন্য, তার মানে এল এর মানটা শূন্য, সেক্ষেত্রে বলতে পারি যে দৈর্ঘ্যটা হবে 0। ঠিক আছে, তো সবাই তাহলে তুলে ফেলো। যখন এটি উঠছিল তখন পৃথিবী থেকে একজন পর্যবেক্ষক এর দৈর্ঘ্য দেখছে 99 মিটার। দেখো এটা এই জিনিসটার টেকনিক্যাল বিষয়টা তোমাদের একটু বলি আমি। ধরো আমার এই কলমটা হয়তো তোমাদের সামনে এভাবে রাখলে তোমরা কলমটা দৈর্ঘ্য যতটুকু দেখতে পাচ্ছ, যদি এটাকে আমি অনেক দূরে এভাবে নিয়ে যাই, মানে এইভাবে এখান থেকে যদি এদিকে অনেক দূরে নিয়ে যাই, তাহলে কিন্তু তুলনামূলক তোমরা ছোট দেখতেছো, তাই না। স্যার আবার যাচ্ছে হয়ে গেছে। এখন ঠিক আছে, একবার ঠিক হয়, একবার ঝাপসা দেখা। নেটের সমস্যা করতেছে একটু, এটা একটু ভাই প্রবলেম। আপনি এক সাইডে গেলে গা তখন ঠিক হয়ে যায়। ঠিক আছে এখন না, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, দেখা যায়। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, এই জন্য নেটের প্রবলেম বেশি হচ্ছে মনে হয়। বৃষ্টি একটা কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ ফাড়া এলা, এই বৃষ্টি ফাড়া এলা। আচ্ছা দেখি আমি যেটা বললাম যে আসলে দৈর্ঘ্যের যে আপেক্ষিকতা সেটা আসলে আমরা আসলে বাস্তবে দেখি কিনা, অবশ্যই বাস্তবে দেখি। আর দৈর্ঘ্যের আপেক্ষিকতার বিষয়টা কেমন হয়, ধরো আরো একটু ক্লিয়ার করে বলি, আমরা যখন এয়ারপোর্ট একটু খেয়াল করি, যখন আমাদের সামনে কোনো প্লেন থাকে, প্লেনটা কিন্তু অনেক বড় দেখায়, তাই না। আমাদের চোখের সামনে প্লেনটা কিন্তু অনেক বড় দেখায়, কিন্তু যখন এটা আকাশে উড়ে তখন কি আমরা কি ওরকম বড় দেখি, আর আমরা কিন্তু তখন আঙ্গুল দিয়ে, এই যে আঙ্গুল দিয়ে তখন মাপতে পারি এইভাবে যে হ্যাঁ প্লেনটা হচ্ছে এতটুকু, হয় না এরকম। তো এটা কেন হচ্ছে, এটা হচ্ছে ইলিউশন বা হচ্ছে আপেক্ষিকতা যেটা বলতেছি। তো আপেক্ষিকতার বিষয়টা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে এরকম যে বস্তু যখন গতিশীল হয়ে যায় তখন বস্তু দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়,
আর বস্তু যখন প্রাথমিক অবস্থায় থাকে তার যে দৈর্ঘ্যটা হয় সেটা কিন্তু গতিশীল অবস্থা থেকে কিন্তু বড় হয়। এই জন্য আমরা বলছিলাম আর কি, এই জন্য বলছিলাম কি, এই জন্য বলছিলাম যে এল নটটা এল থেকে বড়। এল মানে কি গতিশীল অবস্থায়, আর এল নট মানে কি প্রাথমিক অবস্থা। তো এল তোমার হচ্ছে কি যেহেতু গতিশীল সে ছোট হয়ে যাবে, আর এল নট কি প্রাথমিক অবস্থা, তার আসল দৈর্ঘ্য যেটা বা যেটা হচ্ছে তার মেইন মেজারমেন্ট সেটাই দেখা যাবে। এখন দেখো আমাদের প্রশ্ন কি বলছে, ওই পৃথিবীতে থাকা অবস্থায় তার দৈর্ঘ্য ছিল 100 মিটার, মানে এটা কি ছিল, এটা হচ্ছে তোমার এল নট ছিল। আর যখন গতিশীল হয়েছে পৃথিবী থেকে উড়া শুরু করছে, তার দৈর্ঘ্য হয়ে গেছে গা 99 মিটার, তাহলে এটা হয়ে গেছে কি এল। তো আমাকে বলতেছে বি কত, বি এর মানটা আমাকে বের করতে বলতেছে। তো আমার কাছে এল দেওয়া আছে 99 মিটার, এল নট দেওয়া আছে 100 মিটার, আমাকে এখান থেকে বিটা বের করতে বলতেছে। আর আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি এখান থেকে, যে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - b² / c², এখান থেকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। এখান থেকে অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা বিটা পাই যাবো। তো এল নটটাকে এখানে পাঠাই দাও, এল বাই এল নট, আর রুটটাকে এখানে পাঠালে এটা স্কোয়ার হয়ে যাবে 1 - b² / c²। তো এখান থেকে তুমি b² / c² আলাদা করো, তাহলে 1 মাইনাস লেখা যাবে এল বাই এল নট, মানে কত হবে 99/100, তাই না, হোল স্কোয়ার। দেখো এখানেও দুইটাকে কিন্তু হিসাব করতে গেলে দুইটা কিন্তু হোল স্কোয়ার অবস্থায় আছে, b/c এটা পুরোটা, তাই না। এখন তোমরা এখান থেকে v/c কে রেখে দিয়ে এটাকে এদিকে পাঠিয়ে দাও, এটা 1 - 99/100 হোল স্কোয়ার। আচ্ছা এটাকে করলে কত হয় একজন আমাকে বলো তো কষ্ট করে, রুট ওভার এটা করলে কত আছে, আমার সামনে ক্যালকুলেটর তো নাই। 4.3 into 10 to the power 8. এটা আর তুমি কি বির মানটা 0.14 Clear answer. 0.14 1 ফুট, এর সাথে এবার সির মানটা গুণ করে দাও, এর সাথে এবারে সি এর মানটা গুণ করে দাও। এত মিটার পার সেকেন্ড এটা আসছে, জি 4. একটা আয়তাকার কাগজের টুকরো, তুমি তো বলছো না, ওই একটু আগে আসতেছিল না ভিডিও, তাই বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তা দেখো এখানে আমরা বলছি কি একটা আয়তাকার কাগজের টুকরা, যার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়ে আছে, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে তার ভাইয়া ক্ষেত্রফল, বি ইকুয়াল কি দিছেন? এটা 0.1 সি, 0.1 সি। তো বলছে যদি আমাদের কি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয় তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে। এখন একটা এটা যেহেতু আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু ক্লিয়ার, যে যেহেতু এটা আয়তক্ষেত্র সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে ওরা কিন্তু একটা শর্ত লাগাই দিছে, কি শর্ত লাগাইছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর গতিশীল, এই কথাটা লাগাই দিছে। তো এইটার জন্য আমাদের ছোট্ট একটা নোট লিখে রাখতে হবে, সবাই অবশ্যই নোটটা লিখবা। নোটটা হচ্ছে গিয়ে উপর দিয়ে লিখি, নোটটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে, দৈর্ঘ্য বরাবর গতিশীল, তাহলে প্রস্থ ফিক্সড, প্রস্থ ফিক্সড। তো দৈর্ঘ্য বলতে মানে কি এক্স অক্ষ, বুঝছো সবাই, দৈর্ঘ্য বলতে মানে কি এক্স অক্ষ, আর প্রস্থ ফিক্সড মানে কি প্রস্থ ফিক্সড, এখানে মানে কি ওয়াই ফিক্সড, ঠিক আছে, প্রস্থ ফিক্সড মানে ওয়াই ফিক্সড। দৈর্ঘ্য বরাবর গতিশীল মানে এক্স অক্ষ বরাবর গতিশীল হলে প্রস্থ ফিক্সড মানে ওয়াই ফিক্সড। আবার যদি প্রস্থ বরাবর গতিশীল, কার মাইক্রোফোনটা অফ করো, প্রস্থ বরাবর গতিশীল হলে, প্রস্থ বরাবর গতিশীল মানে কি দৈর্ঘ্য ফিক্সড, দৈর্ঘ্য ফিক্সড। তো বুঝছো আশা করি, তার মানে কি এক্স ফিক্সড। এখন এটা কেন হচ্ছে, এটা যদি আমরা একটু খেয়াল করি সবাই তাহলে বুঝতে পারবো। দেখো এইখানে আমাদের এটা দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ বরাবর, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমি যদি একটা কণাকে এই দৈর্ঘ্য বরাবর নিয়ে চলে যাই, এদিকে নিয়ে যাই, গতিশীল করি, তাহলে দেখো তো আমাদের প্রস্থের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, প্রস্থ কোথায় আছে, এখানে আছে না। তো প্রস্থের কোনো চেঞ্জ হয়, আমাদের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু প্রস্থের কোনো চেঞ্জ হচ্ছে না। যদি আমরা এইদিকে নিয়ে যেতাম তাহলে আমাদের প্রস্থ চেঞ্জ হচ্ছে কিন্তু দৈর্ঘ্য কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বুঝছো বুঝছো কেন সবাই, মানে আমি যদি এক্স অক্ষ বরাবর যাই তাহলে ওয়াই ফিক্সড, আর ওয়াই অক্ষ বরাবর গেলে এক্স ফিক্সড, ঠিক আছে। এই কনসেপ্টটা অবশ্যই মাথায় সবাই ঢুকে রাখবা। তো
চলো আমরা ম্যাথে সলভিং এ যাই। তাহলে এখানে আমাদের লাগবে কি, ক্ষেত্রফল বের করা লাগবে। তো এর জন্য কি লাগবে, দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। যেহেতু বলে দিয়েছে দৈর্ঘ্য বরাবর গতিশীল, তার মানে আমাদের প্রস্থটা ফিক্সড। প্রস্থ কত দেওয়া আছে আমার প্রশ্নে, 1 মিটার দেওয়া আছে না, তাহলে আমার এখানে প্রস্থটা কি ফিক্সড। আমি ধরে নিছি যে এখানে y সমান সমান 1 মিটার, এটা ফিক্সড, এটা ফিক্সড। এবং অন্যদিকে x নট সমান সমান দেওয়া আছে √3 মিটার। কিন্তু এখন এটা তো ফিক্সড হয় নাই, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে কি L ইজ ইকুয়াল টু L নট রুট ওভার কি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেহেতু এখানে L এর হিসাব, বাট আমরা কি এক্স ওয়াই দিয়ে করতেছি, তো সেই ক্ষেত্রে আমি এটাকে দিব হচ্ছে এক্স, এটাকে দিব হচ্ছে এক্স নট, ওই প্রস্থ দৈর্ঘ্যের জন্য আর কি, হিসাব ওইটাই থাকবে। তাহলে এক্স নট হচ্ছে √3 ইন্টু এখান থেকে কত হচ্ছে তাহলে আমাদের 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন বি কত খেয়াল করো সবাই, বি হচ্ছে 0.1 সি, তাহলে এখান থেকে লেখা যায় না 0.1 সি, নিচে হচ্ছে সি হোল স্কোয়ার। তাহলে দেখো তো সি সি কাটাকাটি চলে যাচ্ছে এখান থেকে। এখানে ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো তো আমারে, 1 মাইনাস 0.1 হোল স্কোয়ার, এটা কত হয় এক্স এর মানটা, এখানে এক্স এর মানটা কত হয় একটা আমাকে বলো একজনে। 1.72 1.73, এটা পুরোটা আসছে না 272 1.72। জি হ্যাঁ এটা দিছি পুরোটা। ওকে, তাহলে আমরা এক্স এর মান পাইলাম 1.72 মিটার, ঠিক আছে। এখন তাহলে বলতে পারি এখান থেকে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে এক্স ওয়াই না, তো ওয়াই আমাদের 1 মিটার আর এক্স কত আসছে 1.72, তাহলে 1.72 ইন্টু 1 কত হচ্ছে 1.72 মিটার, আনসার এটা। ভাইয়া সূত্র এটা একটু আমার হ্যাঁ, সূত্র হচ্ছে আমাদের কি ছিল, সূত্র ছিল আমাদের L ইজ ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি, এটা ছিল আমাদের সূত্র, এটা দৈর্ঘ্য সূত্র। শুধু যে দৈর্ঘ্য বলবো এটা না, এটা যে কোনো হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ভিত্তিক উপাদান যেগুলো, যেমন ধরো মিটার, দূরত্ব, প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা, সবগুলোর জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এখন যেহেতু আমার লাগবে কি দৈর্ঘ্যের হিসাব লাগবে, কারণ কি আমার প্রস্থ ফিক্সড, আমার লাগবে হচ্ছে কি এই মানটা তো আমার ফিক্স না, দৈর্ঘ্য ফিক্স না, এই যে দৈর্ঘ্যকে আমরা এক্স ধরছিলাম না, এই জন্য এক্স ইকুয়াল টু এক্স নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখানে এই যে বির মানটা আছে, এই বির মানটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.1 সি, তো আমি বি এর জায়গায় 0.1 সি বসাই দিচ্ছি। তো যেহেতু এটা হোল স্কোয়ার লেখা যাবে, হোল স্কোয়ার লিখলাম আর সি সি কে কাটাকাটি করে ফেলছি, তো রইলো কি 0.1 হোল স্কোয়ার 1 মাইনাস 0.1 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে এটা পাইলাম। তো এখানে এক্স এর মান পাইছি, আগে থেকে ওয়াই এর মান ছিল, এখানে ফিক্স মান ছিল, এটা বসাই এখানে হিসাব করে আসছি, আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি। বুঝতে পারছি আমরা, ক্ষেত্রফল মিটার স্কোয়ার হবে। হ্যাঁ ক্ষেত্রফল মিটার স্কোয়ার হবে, সরি। তো এইটা তোমরা একটা এই ম্যাথটা শুরুর দিকে একটা জিনিস লিখে রাখিও, সেটা হচ্ছে গিয়ে প্রশ্নে যে এত গতিতে চলমান মানে 0.6 সি, এটা বি দেওয়া আছে আমাদের, গতি চলমান একটি রকেটে এত কেজি ভরের, তো 0.5 কেজি দেওয়া আছে, এটা কি, এটা এম, 0.5 কেজি ভরের 1 মিটার, এটা কি এম দেওয়া আছে না এম নট দেওয়া আছে আমাদের এখানে প্রশ্নে, সরি সরি সরি, এটা এম নট স্থির অবস্থা না, চলমান রকেট, কিন্তু আমাদের বস্তুটা এম নট মানে কি, তার হচ্ছে গিয়ে এক্সাক্ট ভর, কোনো কিছুর এক্সাক্ট ভর বললে সেটা হচ্ছে এম নট হবে, ঠিক আছে। যেমন এক্সাক্ট দৈর্ঘ্য আমরা কি বলছিলাম এল নট, সেম এক্সাক্ট ভর যেটা সেটা হচ্ছে এম নট, তো আমার বস্তুর যে এক্সাক্ট ভর সেটা হচ্ছে এম নট। এত ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে, স্থির অবস্থায় তামার ঘনত্ব দিয়ে দিছে এত। তাহলে এখানে যে এই মানটা দিছে না ঘনত্ব, এটা কোন অবস্থায়, স্থির অবস্থা, মানে রো নট, মানে আমাদের রো নট দিয়ে দিছে 8960 কেজি মিটার ইনভার্স 3, এটা দিয়ে দিছে। তো আমাকে এখন রোটা বের করতে হবে, বুঝছো সবাই, আমাকে এখন এই রোটা বের করতে হবে, ক্লিয়ার। এখন রো বের করার জন্য আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, আমাদের সূত্র জানতে হবে, সূত্র হচ্ছে রো ইজ ইকুয়াল টু কি হবে এম বাই ভি, এই সূত্র জানতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমাদের এখানে এম এর মান কি সরাসরি প্রশ্নে দিছে, দেয় নাই, তাহলে আমাকে এমটা বের করতে হবে। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এমটা আগে বের করবো। তাহলে এম ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা এখান থেকে, এম ইজ ইকুয়াল টু বলতে পারি যে এম নট রুট ওভার কি হবে 1 মাইনাস বি স্কোয়ার বাই
সি স্কোয়ার এই লাইনটা বলতে পারি আমরা। তো এখান থেকে এম সমান এম নট আমরা জানি অলরেডি, কত দেওয়া আছে 0.5 দেওয়া আছে, এখানে 0.5 বসাই দাও। আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে বি বলতে কত 0.6c। তো আমরা এখানে 0.6c আর নিচে সি দিয়ে হোল স্কোয়ার করলাম, তো সি সি কাটাকাটি চলে যাচ্ছে। এখন এখানে তোমরা একটু বলো আমার মানটা কত আসে, 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার, এটা কত হয় বলো? 0.625 0.625 625 কেজি। তাহলে আমরা এম পাই গেছি 0.625 কেজি। সবাই তাহলে লিখে নাও এটা। এ পাশে কি দেখা যায়, এ পাশে দেখা যায়, এই পাশটায় দেখা যায়? না না ওকে, তাহলে আগে দেখো, তাহলে আমি এগুলো মুছে ফেলবো। সবাই এটাকে লিখে নাও। স্যার লিখছি। ওকে, তাহলে আমি এই পাশে আসি। না স্যার এখনো লেখা ঠিক। আচ্ছা লেখো, সমস্যা নাই, আমি ওটা মুছতেছি না। আমরা এখন তাহলে আরেকটা জিনিস দেখি, আমাদের এল এর হিসাবটা আবার একটু দেখি আমরা। এল ইজ ইকুয়াল টু বলতে পারি, এখন এল কেন আসতেছে এটা একটা কথা আর কি, কেন এল আসতেছে এটা একটু বুঝাই বলি তোমাদেরকে। এখানে আমি দেখো, এখান থেকে আমরা ভাঙতে পারি এম ডিভাইডেড বাই বলতে পারি না বি, আর বি মানে কি এল বি সি। এল বি সি কি মানে কি আবার এখানে, এটা আয়তন। আয়তন সমান কি লেখা যায়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দেখা যায় না? তো আমি এটাকে দৈর্ঘ্য ধরলাম, এটাকে প্রস্থ ধরলাম, এটাকে উচ্চতা ধরলাম, ধরা যায়। আমরা আপাতত ধরে নিচ্ছি আর কি, আমরা এই জন্য সাইডে লিখে ফেলবো এখান দিয়ে, যে এখানে বি মানে হচ্ছে গিয়ে মনে করো যে কি প্রস্থ, আর সি মানে হচ্ছে কি উচ্চতা, এটা লিখে রাখবো এভাবে সাইড দিয়ে, ঠিক আছে? তো এখানে জন্য আমরা কি করবো, এলটা তো বের করতে পারবো, বিসির হিসাব পরে আমরা তো এখানে কি করতে পারবো, এলটা বের করতে পারবো। সেক্ষেত্রে এল সূত্র কি আসবে, এল নট রুট ওভার কি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমার প্রশ্নে কিন্তু অলরেডি এল নটের মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 1 মিটার দেওয়া আছে না, তামার দৈর্ঘ্য দেওয়া আছে না 1 মিটার। আমরা সেখান থেকে এখানে এল নটের মান উঠাতে পারবো 1 ইন্টু কি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আবার 0.6c বাই সি হোল স্কোয়ার। এটা আসতেছে কত, 1 ইন্টু 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 0.64 0.64 রুট করার পরে না না 8 0.8, ঠিকই তো আছে 0.8 এত মিটার। তাহলে আমাদের এল চলে আসছে 0.8 মিটার। এখন আমরা আবার একটু দেখি, এখন আমরা জানি যে কি রো নট সমান তাহলে বলতে পারি কি এম নট বাই বি নট বলতে পারি না, বলতো সবাই? রো নট ইজ ইকুয়াল টু এম নট বাই বি নট, এই জিনিসটা বলতে পারি। জি হ্যাঁ, তাহলে এবার এখানে আমরা এটাকে আপাতত হচ্ছে গিয়ে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তোমরা এতটুকু শেষ করো আগে, দেন হচ্ছে আমি উপাসটা মুছে ফেলবো পুরোটা। ভাইয়া এখানে বি ইজ ইকুয়াল টু প্রস্থ আর সি ইজ ইকুয়াল টু কি উচ্চতা দিছে? হ্যাঁ হ্যাঁ, প্রস্থ এবং উচ্চতা দিছি। এখানে একটা জিনিস লিখে রাখি আমি, এম নট বাই এল নট বিসি, এটা 1 নাম্বার ইকুয়েশন। এম বাই বি ছিল, তো এটাকে ভাঙলে আমরা পাইছিলাম এম বাই এল, সরি এল নট না, এল বি সি এটা পাইছিলাম। এখন দেখো আমি এখানে এটা লিখছি কেন, কারণ দেখো এখানে রো নোটের জন্য বি এবং সি চেঞ্জ হয় নাই কিন্তু, যেটা এখানেও কিন্তু একই ছিল। খেয়াল করছি আমরা সব একটা জিনিস, এখানে বি আর সি যেটা ছিল এখানে বি আর সি কিন্তু সেম জিনিসটাই ছিল, তো এটা কোনো চেঞ্জ হয় না এখানে আমাদের। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা যে মানটা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে মানটা চেঞ্জ করে দেবো, মানে বি আর সিটাকে আমরা ধরে নিব কি, ধরে নিতে বি আর সি সমান সমান 1 ধরে নিতে পারি এই জিনিসটা আমরা। কেন ধরে নিতে পারতেছি 1, কারণ হচ্ছে গিয়ে এটা এখানে যা আছে ওখানেও কিন্তু তা আছে, তো দিন শেষে কিন্তু কাটাকাটি করলে চলে যাচ্ছে, ঠিক আছে? তো
তাহলে এখান থেকে আমাদের হিসাব করলে কত আসতেছে, এম এর মান কত ছিল একটাকে পাইছিলাম আমরা, এম এর মানটা 0.62 নাকি, দেখো তো 0.625 625, এবং এখানে এল কত পাইছিলাম আমরা একটাকে, যে 0.8, ওকে। এটা আমরা কত পাচ্ছি আলটিমেটলি, রো এর মানটা বলো তো সবাই এখান থেকে, 0.78 0.78, তো কম পাওয়া যায় কি নাকি, জি এটাই 0.78 কেজি মিটার ইনভার্স 3, এটা এখানে আসছে এরকম। তাহলে আমাদের রো যেটা ছিল এটা, আর রো নট ছিল হচ্ছে 8960 কেজি মিটার ইনভার্স 3, এমন আসছে। তাহলে এদের মধ্যে বিশাল কিন্তু একটা পার্থক্য আছে, অনেক বড় একটা পার্থক্য। তাহলে আমাদের এখানে বলতে কি কিরূপ পরিবর্তন হবে, তো কিরূপ পরিবর্তন করলে তোমরা চাইলে এখানে কত গুণ এটা দিয়েও করতে পারবা, যে এটা এটার এত গুণ, বা বিয়োগ করে করতে পারবা, যেটা কোনো একটা করলে হয়েছে, ঠিক আছে কিনা। তোমরা চাইলে এই যে রো নট বাই রো এটা করে তুমি হিসাব করে দেখো না, 8960 ভাগের 0.78 করলে কত আসে দেখো তো। 11,487.17 আচ্ছা 87 রাখলাম, 17 না গেলাম এত। তাহলে আমরা বলতে পারি না, এবার রো নোটটাকে রেখে দিয়ে রোটাকে এদিকে পাঠাইলে জিনিসটা এমন হয়ে যাবে যে রো নট সমান সমান 11,487 গুণ রো, এই যে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের রো নট হচ্ছে গিয়ে রো এর এত গুণ। রো জি নট ছিল আমাদের কাছে, মানে আমাদের বলতে হবে যে একটা স্থির অবস্থায় ঘনত্ব ছিল, গতিশীল অবস্থায় ঘনত্ব আমরা পাবো, সেই গতিশীল অবস্থায় ঘনত্ব, স্থির অবস্থায় ঘনত্বের কেমন পরিবর্তন হবে, কিরূপ পরিবর্তন হবে, ওই দুইটার ঘনত্বের পরিবর্তনটা আমাদেরকে দেখাইতে বলছে। তা আমরা এইভাবে দেখালাম। রো নট যেহেতু আগে ছিল, রো আমরা বের করছি, রো বের করার পরে আমরা কি পাইছি, এই যে একটা সম্পর্ক দিয়ে তাদের তুলনা করছি এখানে।